এমএইচ এডুকেশন ল্যাবের তরফ থেকে আমরা নিয়ে এসেছি ডাব্লিউবিসিএস ফুল প্যাকেজ। এটি হলো অনলাইনে কম খরচে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনের সেরা কোর্স, কারণ এখানে আমরা প্রায় 1300+ রেকর্ডেড ভিডিও এবং 300+ স্টাডি ইবুক দিয়ে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন করাই। এবং এই কোর্সটাকে পুরোপুরিভাবে তোমরা কিন্তু তোমাদের ডাব্লিউবিসিএস প্রিলি এবং মেন্স বোথের জন্যই আলাদা কোনো কোর্স বা বই ফলো করার দরকার নেই। এখানে আমাদের বর্তমানে 4 ধরনের অ্যাডমিশন সাবস্ক্রিপশন আছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং এই কোর্সের সম্বন্ধে আরও ডিটেলসে জানার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন তোমরা ফলো করতে পারো। তো কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। আশা করছি তোমাদের প্রিপারেশন সবার ভালো চলছে, কারণ আমাদের কিন্তু দেখতে দেখতে এপ্রিল মাস এসে গেল। তো আমাদের কিন্তু একটা টেন্টেটিভ ডেট আমরা পেয়ে গেছি, জুন মাসে আমাদের এক্সাম হবে। তাহলে এপ্রিল মে 2 মাস কিন্তু আমাদের হাতে আর আছে। কারণ জুনের কবে হবে সেটা বোঝা যাচ্ছে না, ফার্স্ট উইকে হতে পারে, কোন লাস্ট উইকে হতে পারে। তো জুনটাকে বাদ দিয়ে আপাতত এপ্রিল মে 2 মাস আমাদের হাতে আছে, 60 ডেজ আমাদের হাতে সময় আছে। তো অবভিয়াসলি এই সময়টা কিন্তু আমাদের খুব হাই টাইম। কিসের জন্য? সেটা হচ্ছে আমাদের মক টেস্ট প্র্যাকটিসের জন্য। কি মক টেস্ট প্র্যাকটিসের জন্য আমাদের কী হবে? খুব হাই টাইম। তো মক টেস্ট প্র্যাকটিসের ক্ষেত্রে তাই আমি তোমাদের আজকে ভিডিও থাম্বনেল থেকে বুঝে গেছি যে আমরা মক টেস্ট মধ্যে আলোচনা করব। তো দেখো, এখানে আমি তোমাদেরকে কিন্তু এমন নয় যে কোনো মক টেস্ট বলে দিলাম যে এই মক টেস্টগুলো তোমরা করে নাও, এই মক টেস্টগুলো করলে হয়ে যাবে, তা নয়। এখানে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে মক টেস্ট যেটাই তোমরা নাও না কেন, সেটা আমাদের এমএইচ এডুকেশন ল্যাবের নাও বা অন্য যে কোনো কারোরই নাও, মক টেস্ট যে প্র্যাকটিস করবে, মক টেস্ট প্র্যাকটিস করার ক্ষেত্রে কিভাবে তোমরা মক টেস্ট প্র্যাকটিস করবে বা কী ধরনের মক টেস্ট তোমাদের প্র্যাকটিস করা উচিত, এবং প্র্যাকটিস করতে গেলে সেইখান থেকে তোমরা কীভাবে ম্যাক্সিমাম বেনিফিটটাকে গ্র্যাব করতে পারবে বা কীভাবে কী জিনিসপত্র তোমাদের মাথায় রাখা উচিত, সেই জিনিসগুলো তোমাদের করতে হবে। আর অবভিয়াসলি লাস্টে আমি তোমাদেরকে 2টো বইয়ের নাম বলবো, যেটা তোমরা এমনি, কারণ দেখো শুধু যে মানে মক টেস্ট মানে একদম অনলাইনে এখন তোমাদের যে মক টেস্ট তোমরা দিচ্ছ সেই মক টেস্টে তোমরা দাও, কিন্তু একটা জিনিস তোমাদের ভুললে হবে না, যে আমাদের কিন্তু ডব্লিউবিসিএস এর এক্সামটা এখনও অবধি কী হচ্ছে? ওএমআর সিটে হয়। যেহেতু ওএমআর সিটে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু একটু অফলাইন প্র্যাকটিসেরও একটু স্কোপ রাখতে হবে। যদিও সেটা ম্যাটার করে না অনলাইন বলো অফলাইন বলো, তো তবুও আমি তোমাদের লাস্টে 2টো বই বলবো, যে ডব্লিউবিসিএস এর প্র্যাকটিস সেটের বই এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা কোথা থেকে করবে, সেই জিনিসগুলো সম্বন্ধে তোমাদেরকে আমি 2টো বইয়ের নাম বলবো। দেখো, প্রথমত যেটা তোমাদের মাথায় আসে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ মক টেস্ট, যে মক টেস্টের কীরকম প্র্যাকটিস করা উচিত। তো দেখো, এখানে তোমাদের আমি 2টো জিনিস লিখে রেখেছি। একটা হচ্ছে নট টু টাফ, নট টু ইজি। তো টু ইজি মক টেস্ট কেউই প্র্যাকটিস করে না, তবুও আমি বলে রাখলাম যে খুব বেশি মানে ইজি মক টেস্ট প্র্যাকটিস করো না। ইজি ইন দ্য সেন্স দেখা যাবে কীরকম বলছি, যে তোমার দেখা গেলো মক টেস্ট তুমি যে দিচ্ছ, সেই কিছু মক টেস্টে দেখা গেলো তুমি প্রায় প্রত্যেকটা মক টেস্টেই দেখা গেলো 80% বা 85% করে তুমি কী করছো? স্কোর করে ফেলতে পারছো খুব ইজিলি। মানে যারা ভালো পড়াশোনা করবে তাদের তো একটা আইডিয়া থাকবে, কোশ্চেন দেখে তারা বুঝতে পারবে যে মক কোশ্চেনের স্ট্যান্ডার্ড কীরকম, তাদের একটা আইডিয়া হয়ে যাবে যারা প্রিপারেশান নিয়েছে। তো সেখানে 80 to 85% তুমি স্কোর করতে পারছো। এবার কেউ বলবে, স্যার আমার যদি এমন হয় যে আমার প্রিপারেশন খুব ভালো, তাই আমি 80 থেকে 85% স্কোর করছি, ফাইন। এবার তুমি দেখো 80 থেকে 85% স্কোর করার পরেও তোমার সেই মক টেস্টের র্যাঙ্কটা কীরকম আসছে তুমি দেখো। যদি দেখা যায় যে 80 থেকে 85% স্কোর করার পরে তোমার র্যাঙ্ক খুব একটা টপের দিকে আসছে না, তাহলে বুঝতে হবে কি? তাহলে বুঝতে হবে যে মক টেস্টটা স্ট্যান্ডার্ড খুব একটা ভালো নয়, সবাই ওভারঅল ওরকমই স্কোর করছে কাছাকাছি। তো সেটা ওই ধরনের মক টেস্টগুলো দিয়ে কিছু লাভ নেই, কারণ ওই রকমের স্ট্যান্ডার্ডের কোশ্চেন তোমাদের সামনে আসবে না পরীক্ষাতে। মানে এবার সেকেন্ড যেটা আসি, যেটা হচ্ছে নট টু টাফ। এবার এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেক স্টুডেন্টের মধ্যে একটা জিনিস খুব মানে স্ট্রাইক করে কি, যে আমি খুব টাফ মক টেস্ট প্র্যাকটিস করবো, সব থেকে টাফ মক টেস্ট প্র্যাকটিস করবো। তাহলে কী হবে? আমি এখানে যদি টাফ মক টেস্টে আমি যদি দেখা যায় 50%ও স্কোর করতে পারি, এক্সামে গিয়ে আমি কী করবো? এক্সামে গিয়ে আমি খুব ভালো এক্সেল করব। এটা ঠিক আছে, এরকম মেন্টালিটি তুমি যদি নিয়ে চলতে পারো খুব ভালো, কিন্তু আমি তোমাদের পার্সোনালি সাজেস্ট করবো খুব বেশি টাফ এটা কাদের পক্ষে ভালো? খুব টাফ মক টেস্ট কাদের পক্ষে ভালো হয়? যারা অলরেডি খুব প্রো লেভেলে আছে, মানে অলরেডি 1বার বা 2বার ডাব্লিউবিসিএস অ্যাটেম্প্ট দিয়েছে, বা 1বার 2বার হয়তো প্রিলি কোয়ালিফাই করেছে, মেন্স কোয়ালিফাই করতে পারেনি, তারা মানে তাদের একটা বেশ ভালো পিক লেভেলে তাদের অলরেডি প্র্যাকটিস আছে, তাদের প্রিপারেশান একটা বেস অলরেডি তৈরি হয়ে আছে। তাদের পক্ষে ঠিক যে তারা যত টাফ মক টেস্ট প্র্যাকটিস করবে,
তাতে যত কোশ্চেন আটকাবে সেই আর কোশ্চেনগুলোকে তারা ভালো করে ঘেটে ডিসকাস করতে যাবে, বই টই ঘাঁটবে, যে বইগুলো আছে তাদের আরও রিভিশন হতে থাকবে। তাদের পক্ষে ঠিক আছে, তাদের পক্ষে ভালো। কিন্তু যারা একটু বিগিনার লেভেলে আছে, মানে ধরো প্রথম অ্যাটেম্প্ট দিচ্ছ, বা প্রথম অ্যাটেম্প্ট একবার দিয়েছো, কি কোয়ালিফাইড টলিফাইড সেরকম করতে পারো নি, মানে একবার জাস্ট আগে একবার এমনি দেখার জন্য একবার দিয়েছো, সেকেন্ড অ্যাটেম্প্ট দিচ্ছ, তাদের পক্ষে কিন্তু খুব বেশি টাফ মক টেস্ট হলে কী হয়, কিছুটা কোথাও না কোথাও কিন্তু তোমার মোরাল ডাউন হবেই। কারণ তুমি যখন দেখবে যতই তুমি প্র্যাকটিস করছো না কেন, কিছুতেই তোমার স্কোর আসছে না ঠিক মতো, তোমার কোনোটাতেই 40% বা তোমার 35% এরকম করে স্কোর আসছে, তুমি সেরকমভাবে ভালো জায়গায় পৌঁছতে পারছো না, স্কোর করতে পারছো না মক টেস্টে, এবং তোমার র্যাঙ্কও দেখা যাবে হয়তো অবভিয়াসলি খুব একটা ভালো আসছে না, কারণ অবভিয়াসলি কিছু স্টুডেন্ট থাকবে প্রো লেভেলের, যারা হচ্ছে সব ধরনের মক টেস্টই ভালো স্কোর করবে। তো সেই জিনিসটা যখন হবে তখন দেখবে কোথাও না কোথাও কিন্তু তোমার একটু হলেও মোরাল ডাউন হবে, ঠিক আছে? তো ওই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে খুব বেশি টাফ মক টেস্টের দিকেও যাওয়ার দরকার নেই। যারা প্রো লেভেলে আছে তাদের পক্ষে ঠিক আছে, বিগিনার্সদের জন্য কিন্তু বেশি টাফ মক টেস্টের দিকে না যাওয়াই ভালো। এবার এখানে অনেক রকম ব্যাপার আছে, কেউ যদি মনে করে যে না আমার নাম্বার কম এলো, আমার মোরাল ডাউন হচ্ছে না, আমি কমফোর্টেবল, দেন ফাইন, করতে পারো, অসুবিধা কিছু নেই। তোমার যদি মনে হয় খুব টাফ মক টেস্ট সেট করবে, প্র্যাকটিস তুমি করতে পারো। তবে একটা জিনিসও তোমাদের মাথায় রাখতে হবে যে খুব অনেক সময় স্টুডেন্টদের যেটা হয় যে বেশি টাফ কোশ্চেন, বা বেশি টাফ কোশ্চেন কাকে বলো, টাফ কোশ্চেন মানে একটু আউট অফ দ্য বক্স বা একটু ঘুরিয়ে কোশ্চেন, একটু টুইস্টেড কোশ্চেন, এই ধরনেরগুলো কি টাফ কোশ্চেন হয়ে যাবে। একটু ডেপথে ঢুকে নলেজেবল কোশ্চেন, একটু ইউপিএসসি ঘেঁষা কোশ্চেন করলো, সেগুলো টাফ কোশ্চেন। তো অনেক সময় কী হয় যে স্টুডেন্ট এই টাফ কোশ্চেন প্র্যাকটিস করতে করতে কী হয়, যেগুলো একদম সিম্পল ওয়ান লাইনার টাইপের কোশ্চেন আর সেই কোশ্চেনগুলোকে ওভারলুক করে যায়। এই জিনিসটা যেন না হয়, ঠিক আছে? মানে ফর এক্সাম্পল আমি বলছি, তুমি হয়তো পড়ছো কি নিয়ে, নীতি আয়োগ নিয়ে। এবার তুমি দেখলে কি আচ্ছা নীতি আয়োগ সম্বন্ধে তুমি জিনিসগুলো জানলে, নীতি আয়োগ কীভাবে কাজ করে, তার ভিশন কি, নীতি আয়োগের কি ব্যাপার স্যাপার, কীভাবে কি করছে না করছে, তার কি লেটেস্ট আপডেট এসছে, তুমি সব দেখলে, মানে খুব ডেপথে ঢুকে গেলে নীতি আয়োগের কোথায় কোন হচ্ছে পদে কে আছে এখন, সে কাকে রিপ্লেস করেছে, এর এখন নতুন কি জিনিস লঞ্চ, বিভিন্ন ম্যাগাজিন বললে যে নতুন কি হচ্ছে ভিশন লঞ্চ হচ্ছে, নতুন কি টার্গেট করেছে তারা, তার উপর কিভাবে তারা কাজ করছে, ওয়ার্ক করছে, কতটা সে অ্যাচিভ করতে পারছে, এত সব পড়ে ফেললে, মানে কি খুব ডেপথে ঢুকে গেলে সেইখান থেকে, মানে টাফ মক টেস্ট প্র্যাকটিস করতে গিয়ে তুমি খুব ডেপথে ঢুকে গেলে। এই করতে করতে একদম সিম্পল ওয়ান লাইনের একটা জিনিস তুমি কি হচ্ছে, ওটা হয় অনেক সময় তোমরা ভাবছো আমি এমনি বলছি, এমনি নয়, মাথা থেকে অনেক সময় কী বেরিয়ে গেল যে নীতি আয়োগ কবে প্রতিষ্ঠা হয়েছিল, বা নীতি আয়োগের হেডকোয়ার্টার কথা, এরকম সিম্পল টাইপের জিনিসগুলো অনেক সময় স্টুডেন্টদের মাথা থেকে বেরিয়ে যায়। এটা কিন্তু ফ্যাক্ট, এটা দেখা গেছে স্টুডেন্টদের মধ্যে, মানে যারা দেখা যাবে কন্টিনিউয়াসলি এরকম ধরো একটু টাফ বা একটু আউট অফ দ্য বক্স কোশ্চেন প্র্যাকটিস করতে সিম্পল ওয়ান লাইনের জিনিসগুলোই সে হয়তো রিভিশন করতে ভুলে গেছে, সিম্পল ওয়ান লাইনের জিনিসগুলো তাদের মাথা থেকে বেরিয়েছে। কারণ ওয়ান লাইনের জিনিসটা কি, ওয়ান লাইনের জিনিসটা তো কনসেপচুয়াল নয়, বোঝার জিনিস নয়, এটা মুখস্থ করার জিনিস। এটা তোমাকে কি করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার রিভিশন করতে হবে, বারবার রিভিশন করতে করতে তোমার মাথায় থাকবে। ডেপথে ঢুকে বা আউট অফ দ্য বক্সের জিনিসগুলো সেগুলো কি, সেগুলো কনসেপচুয়াল জিনিস, সেগুলো তুমি একবার বুঝলে তোমার মাথায় থাকবে, বাট অনলাইনেরগুলো তোমাকে বারবার পড়তে হবে। অতএব সেই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে খুব ইজি বা খুব টাফ মক টেস্টের দিকে যাওয়ার কোনো দরকার নেই। মক টেস্ট এমন চুজ করবে যে মক টেস্টে দেখবে যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড তোমাদের ধরা বাঁধা, তোমার মানে তুমি ধরো অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুমি প্র্যাকটিস করেছো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করার পর তুমি যখন দেখবে যে কোন মক টেস্টের স্ট্যান্ডার্ডটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের থেকে একটু হাই আছে, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি হচ্ছে মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি 7 হয়, মক টেস্টের কোশ্চেনের লেভেল হচ্ছে 10, এইরকম একটা আইডিয়াল প্যাটার্ন ফলো করবে। তাহলে কী হবে, তোমার একটু আউট অফ দ্য বক্স কোশ্চেনও তোমার প্র্যাকটিসে থাকবে, আর যেগুলো ওয়ান লাইনার সেগুলোও তোমার টাচে থাকলে সেগুলো তুমি রিভিশন করতে থাকবে, ঠিক আছে? তো এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে কোনো একটা মক টেস্ট থেকে তুমি ম্যাক্সিমাম বেনিফিট পাবে কি করে। কোনো একটা মক টেস্ট থেকে ম্যাক্সিমাম বেনিফিট পেতে গেলে তোমাকে অবশ্যই করতে হবে কি, প্রথমে অ্যানালাইসিস, যেটা আমি এর আগে অনেকবার বলেছি যে শুধু মক টেস্ট প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস করে হচ্ছে স্কোর দেখে নিলাম, স্কোর দেখার পর হয়তো শুধু একটু একবার চোখ বুলিয়ে দেখে নিলাম যে কি হয়েছে, কটা কোথায় ভুল হয়েছে, ব্যাস এই আচ্ছা এই অ্যান্সারটা ভুল হয়েছে, এটা অ্যান্সার কি, এটা ভুল হয়েছে, এটা অ্যান্সার, এটা ভুল হয়েছে, এটা অ্যান্সার, ওটা করে চলে গেলে ওটা কিছুটা কাজ হলো, বাট 50% হলো, পুরোটা হলো না।
মক টেস্ট থেকে তুমি ম্যাক্সিমাম বেনিফিট পেলে না, তোমাকে এখানে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে কি বের করতে হবে, তোমার উইক পয়েন্ট। মানে তুমি কি করলে, সাপোজ তুমি হয়তো সারা সপ্তাহ ধরে প্রতিদিন হয়তো একটা বা দুটো করে তুমি, সাপোজ আমি বলছি তুমি এক সপ্তাহে টোটাল 10টা মক টেস্ট প্র্যাকটিস করলে, ফাইন। 10টা মক টেস্ট প্র্যাকটিস করার সময় ইন্ডিভিজুয়ালি তুমি প্রত্যেকটাই কি ভুল হয়েছে দেখেছো। এবার তুমি একদিন নিয়ে বসে 10টা মক টেস্টই তোমাকে ধরে দেখো যে তোমার পার্টিকুলারলি মক টেস্টগুলোতে কোন চ্যাপ্টারটা বা কোন টপিকটায় তোমার সবথেকে বেশি ভুল হয়েছে, নাম্বার মাইনাস হয়েছে, বা কোন টপিকটায় হচ্ছে তুমি কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারোনি। এখন তো বিভিন্ন ধরনের মক টেস্ট বেরিয়ে গেছে যেখানে এই জিনিসগুলো ওরা পুরো মানে চার্ট বানিয়ে ডায়াগ্রাম বানিয়ে তোমাকে দেখিয়ে দেয় যে দেখো এই পার্টিকুলার টপিকটা তোমার উইক, এই পার্টিকুলার টপিকে তুমি এত পার্সেন্ট, তুমি যে এতগুলো মক টেস্ট দিয়েছো তার মধ্যে এত পার্সেন্ট স্কোর করেছো, এইটা তোমার স্ট্রং পয়েন্ট, এখানে তুমি 90% স্কোর করেছো পার্টিকুলার এই টপিকে তুমি মাত্র 20% স্কোর করেছো, পার্টিকুলার এই টপিকে তুমি 0% মানে একদমই অ্যাটেম্প্ট করতে পারোনি। তো সেই জিনিসগুলো যদি থাকে ভালো, আর যদি তোমার মক টেস্টে না থাকে, যে মক টেস্টটি তুমি নিয়েছো যদি তোমার না থাকে, নিজে কিছুই না, একটা নিজে ডায়েরি নিয়ে বসবে, ডায়েরিতে পরপর তুমি কি করবে, নোট ডাউন করতে থাকবে। নোট ডাউন করবে কি, যে আচ্ছা মক টেস্ট 1 হচ্ছে আমার পার্টিকুলার এই টপিকটা আমার নাম্বার কাটা গেছে, মাইনাস হয়েছে, আচ্ছা এই টপিকটাতে আমি করতে পারিনি, কোশ্চেন অ্যাটেম্পটই করতে পারিনি। মক টেস্ট নাম্বার 2, আচ্ছা এটাতে আমি এইটা হচ্ছে ভুল হয়েছে, এটা আমি অ্যাটেম্প্ট করতে পারিনি। এভাবে পুরো 1 থেকে 10 নিজের ডায়েরির মধ্যে লিখবে। লেখার পরে দেখবে 2-3টে টপিক কিন্তু তোমার কমন বেরোবে। মানে কমন মানে কি, দেখা যাবে ওই পার্টিকুলার টপিক থেকে তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রেই তুমি ভুল করছো, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই পার্টিকুলার টপিকটা তুমি অ্যাটেম্প্ট করতে পারছো না। তখন তোমাকে কী করতে হবে, সেই পার্টিকুলার টপিকটাকে রিভিশন করতে হবে এবং ভালো করে পড়তে হবে। এইভাবে না করলে কিন্তু মক টেস্ট থেকে তোমার ম্যাক্সিমাম বেনিফিট তুমি পাবে না। মক টেস্ট থেকে ম্যাক্সিমাম বেনিফিট পাওয়ার কিন্তু এটাই উপায়। একটু সময় যাবে, অবভিয়াসলি এটাতে একটু সময় যাবে। মেবি এমনও হতে পারে যে তোমার হয়তো যেদিন তুমি করতে বসলে সেদিনের পুরো দিনটা হয়তো তোমার এটার পিছনে গেল, বা পুরো 2টো দিন হয়তো এর পিছনে গেল, কারণ অবভিয়াসলি তোমার মনে হচ্ছে যতটা ইজি জিনিসটা, বাট একটু টাইম টেকিং। তোমাকে থরলি জিনিসটা একটু করতে হবে, নোট ডাউন করতে হবে, নোট ডাউন করে দেখতে হবে যে কোথায় কোন টপিকটা হচ্ছে প্রবলেম হয়েছে, সেই টপিকটা খুলে তোমাকে পড়তে হবে, মানে রিভিশন করতে হবে, একটু টাইম যাবে। বাট 1 থেকে 2 দিন যদি এর পিছনে টাইম দাও, কোনো অসুবিধা নেই, কোনো সময় নষ্ট হচ্ছে না। এইভাবে তোমাকে কাজ করতে হবে এবং ওই ডায়েরিটা কিন্তু পরপর তোমাকে মেনটেন করতে হবে থ্রু আউট দ্য প্রসেস, ঠিক আছে। এরপরে দেখো এবার আমি তোমাদেরকে বলবো যে আমি তোমাদেরকে কি বললাম যে মক টেস্ট কী ধরনের মক টেস্ট তোমাকে চুজ করতে হবে, মক টেস্ট থেকে তুমি ম্যাক্সিমাম বেনিফিট পাবে কি করে। এবার তোমরা কেউ বলবে যে স্যার কোন মক টেস্ট, দেখো কোন মক টেস্ট আমি তোমাদের কিছু বলবো না, প্রচুর মক টেস্ট অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা মক টেস্টেরই এখন সুবিধা হচ্ছে 1টা বা 2টো টেস্ট ফ্রি স্যাম্পল হিসেবে অ্যাভেলেবেল থাকে, যেটা খুশি নিয়ে নাও, যেটা খুশি তোমার মনে হয় তুলে নাও। আমি তোমাদের বলে দিলাম যে এইগুলো থাকবে, এই তোমার স্ট্যান্ডার্ড থাকবে, মানে কি স্ট্যান্ডার্ডের কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে পারলে ভালো বলে দিলাম। এবার তুমি নিজে প্র্যাকটিস করে দেখো, যেটাতে তোমার কমফোর্টেবল মনে হচ্ছে সেটা তুমি করতে পারো। দরকার হলে আমাদের MH এডুকেশন ল্যাবের যে মক টেস্ট আছে সেই মক টেস্টও তোমরা প্র্যাকটিস করতে পারো, ওখানেও কিন্তু যথেষ্ট ভালো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু কোশ্চেন দেওয়া হয়েছে। এবার তোমরা বলবে যে স্যার তাহলে মক টেস্টের সঙ্গে সঙ্গে বইয়ের, যেটা বলেছিলাম, বইয়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, যেটা এখন কম্পারেটিভ নতুন একটা বই বেরিয়েছে, সেটা হচ্ছে ফোকাস WBCS প্রিলিমস 2021 প্র্যাকটিস বই। এই বইটা কিন্তু বর্তমানে মানে কম্পারেটিভলি নিউ, বাট খুব ভালো বই। তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ এর এডিটর যারা আছেন প্রত্যেকেই কিন্তু WBCS, একজন WRS আছেন, 2জন WBCS এক্সিকিউটিভ আছেন, বাকি 3জন ACTO আছেন, এবং যে এডিটর ইন চিফ তিনিও কিন্তু একজন WBCS এক্সিকিউটিভ। অতএব বুঝতেই পারছো এই বইটা কিন্তু পুরোপুরিভাবে 6জন WBCS অফিসাররা মিলে কিন্তু এই বইটাকে রেডি করেছে। অবভিয়াসলি এই বইটা ভালো হবে। এই বইটার প্রথমত হচ্ছে কোশ্চেনের স্ট্যান্ডার্ড খুব ভালো, মানে সব কিছু মিলিয়ে আছে, সিম্পল, মডারেট, একটু ডিফিকাল্ট, সব রকম স্ট্যান্ডার্ড মিলিয়ে কোশ্চেনের কালেকশন আছে। কোশ্চেনের এক্সপ্লেনেশন, ভালো এক্সপ্লেনেশন দেওয়া আছে, ভুল একদম নেই। কোশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা খুব বড় সমস্যা হয়, সেটা হচ্ছে যে কোশ্চেনের অ্যান্সার ভুল থাকে। এবার বইয়ে যদি কোশ্চেনের অ্যান্সার ভুল থাকে সেক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে খুব প্রবলেম হয়ে যায়, টাইম ওয়েস্ট হয়ে যায়। বাট এই বইটা কিন্তু খুবই ভালো, এখানে কিন্তু কোশ্চেনের অ্যান্সার খুব মানে মিনিমাম হয়তো 1টা 2টো তোমরা ভুল পাবে,
অন্যান্য যে মার্কেটে বইগুলো অ্যাভেলেবেল আছে তার তুলনায় এখানে ভুলের সংখ্যা খুবই কম। শুধু একটাই এই বইটার ডাউন সাইড আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নেই। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এখানে আলোচনা করা নেই। 25টা সেট আছে, 25টা সেটই খুব ভালো। মার্কেটে যে বইগুলো অ্যাভেলেবেল আছে তার মধ্যে এই বইটা আমি বলবো এই মুহূর্তে বেস্ট। আচ্ছা, তারপরে আরেকটা যেটা বই আছে, যেটা যেহেতু ওই বইটাতে ফোকাস ডাব্লিউবিসিএসে হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নেই, তাই সেক্ষেত্রে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের জন্য যে বইটা তোমরা পড়বে সেটা হচ্ছে ডব্লিউবিসিএস স্ক্যানার PQRS, যে নামিয়ে দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যান্ড রিলেটেড সলিউশন। এই বইটা খুব ভালো, খুব মোটা বই। এতে প্রিলি এবং মেন্স দুটোরই হচ্ছে সমস্ত 1999 থেকে শুরু করে আপ টু ডেট 9th এডিশনের লেটেস্ট আপ টু ডেট একদম সমস্ত পরীক্ষার ডব্লিউবিসিএস এর ধরে ধরে সাবজেক্টের মধ্যে চ্যাপ্টার ধরে ধরে কিন্তু প্রিলি এবং মেন্স দুটোরই কি আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের কিন্তু সলিউশন দেওয়া আছে। এবং ডব্লিউবিসিএস স্ক্যানারেও কিন্তু ভুলের সংখ্যা খুব কম, খুব কারেক্ট, খুব ভালো বই এটা। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের জন্য তোমরা হচ্ছে এই বইটা প্র্যাকটিস করবে। আর তোমাদের হচ্ছে এমনি নর্মাল প্র্যাকটিসের জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে কি ফোকাস ডব্লিউবিসিএস। ঠিক আছে, তো এই দুটো বই প্র্যাকটিস করবে এবং তার সঙ্গে আমাদের দরকার হলে প্রিভিয়াস ইয়ার কী বলবো মক টেস্ট নিতে পারো। আমাদের মক টেস্ট যদি তোমরা পার্সোনালি পারচেস করো এমএইচ এডুকেশন ল্যাবে, সেখানে তোমাদের একটা সুবিধা হচ্ছে কি, সেখানে তোমরা বোথ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং নর্মাল প্র্যাকটিস সেট দুটোই তোমরা পেয়ে যাবে। মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপরে মক টেস্ট তোমরা পেয়ে যাবে, আর তোমার এমনি নর্মাল তোমরা পেয়ে যাবে। আর ওখানে তোমরা কি, ওখানে তোমরা হচ্ছে পুরো চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পাবে, ফুল লেন্থ মক টেস্ট পাবে, প্রিভিয়াস ইয়ারের মক টেস্ট পাবে উইথ এক্সপ্লেনেশন। তো আমাদের এমএইচ এডুকেশন ল্যাবের যে মক টেস্ট সিরিজ আছে সেটাও তোমরা কিন্তু নিতে পারো, যথেষ্ট ভালো হবে। ঠিক আছে, তো এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও। তো এরপরে আমি এইভাবে আরও ভিডিও আনতে থাকবো, যে তোমাদের যেহেতু মাত্র 2 মাস সময়, তো এই কম টাইমের মধ্যে কীভাবে প্রিপারেশানটাকে বুস্ট করা যায় তার জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিও মাঝে মধ্যেই আনতে থাকবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।